গল্পের শুরুতে আমাদের লিয়াম নামে একটা ছেলেকে দেখানো হয়। লিয়াম ট্রেনে দাঁড়িয়ে বাড়ি ফিরতেছে। ওর লাইফটা একদম ঝামেলার। চাকরিতে খুব একটা খারাপ অবস্থা। বস ওকে সবসময় বকা দেয়, ছোট ছোট কথায় গালি দেয়। তাও ও চাকরিটা ছাড়ে না, কারণ ঘরে ফ্যামিলি আছে, ওদের জন্যই তো সবকিছু করতে হয়। এসব ভাবতে ভাবতে ও বাড়ি পৌঁছে যায়। বাড়িতে ওর বউ মিকা ওকে ওয়েলকাম করে। তারপর বলে, শোন লিয়াম, আমাদের মেয়েটার একটা কুকুর চাই। লিয়াম বলে, আচ্ছা, আমার ছুটি পেলে ভেবে দেখব। তারপরও মেয়ের রুমে যায়। মেয়ের নাম কানামি। ও একটা কুকুরের পুতুল কোলে নিয়ে ঘুমাইতেছে। লিয়াম ওকে দেখে খুব খুশি হয়। পরের দিনই ও মেয়ের জন্য একটা সুন্দর কিউট কুকুর নিয়ে আসে। ও মনে মনে ভাবে, আগে ওরও একটা কুকুর ছিল, আজও সেই কুকুরটারে খুব মিস করে। এসব দেখে মিকা বলে, এখন তো আমাদের মেয়ের কাছে কুকুর আছে, তাই এখন তোকে আরও বেশি খাটতে হবে রে। ফ্যামিলিকে খুশি রাখতে হলে তো আরও মেহনত করতে হবে। লিয়াম মনে মনে ঠিক করে ফ্যামিলির জন্য যা লাগে করবে। পরের দিন ধাক্কাধাক্কি খেয়ে অফিসে পৌঁছে। বস দেখেই চর মারার মতো করে বলে, এই ওই একটা কাজে কেন আসিস নাই, কই ছিলি তুই? লিয়াম সব বকা খেয়ে চুপচাপ নিজের সিটে বসে। পাশে ওরে কলিগ বসা। সে বলে, তুই যখন বসকে বললি যে আসবি না, তখন জানিস না যে সেদিন বস গলফ খেলতে যায়? সত্যি রে, তুই এক নম্বরের বোকা। এসব ভাবতে ভাবতে লিয়াম বাড়ি ফিরতেছে। চাকরি ছাড়তে পারে না, কারণ ফ্যামিলিকে খুশি দেখতে চায়। বাড়ি ফিরে মেয়েকে দেখেই মুখে হাসি চলে আসে। মিকা বলে, আমাদের মেয়ে একটা স্পোর্টস ক্লাবে জয়েন করছে। এটা শুনে লিয়াম আরাম করে খাওয়া দাওয়া করে। পরের সিনে লিয়াম ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছে। হঠাৎ একটা মেয়ের মেসেজ আসে, নতুন একটা মেগার কথা বলতেছে। এটা দেখে ও একটু খুশি হয়, আবার ক্লায়েন্ট খুঁজতে থাকে। হঠাৎ চোখে পড়ে ওর বউ মিকা একটা অচেনা ছেলের সাথে ক্যাফেতে বসা। এটা দেখে লিয়াম খুব শকড হয়ে যায়। ভাবে, ওকে তো কানামিকে স্পোর্টস ক্লাবে নিয়ে যাওয়ার কথা ছিল। রাতের সিন, সবাই বাড়ি ফিরছে। মিকা খাবার দিতে যাচ্ছে। লিয়াম জিজ্ঞেস করে, কানামির স্পোর্টস ক্লাস কেমন হয়েছে? মিকা বলে, আরে হ্যাঁ, আমাদের মেয়ে আজ ম্যাচে ফার্স্ট হয়েছে। এটা শুনে লিয়াম খুব খুশি হয়ে যায়। তারপরও তার মেয়ে কানামির সাথে খেলতে শুরু করে দেয়। তারপর মেয়ের মাথায় হাত রাখে, কারণ ওকে তো অনেক ভালোবাসে। মনে মনে ভাবে, বউয়ের কাছে সেই লোকটার ব্যাপারে জিজ্ঞেস করা দরকার। কিন্তু কিছু বলে না। তারপর আবার অফিসে চলে যায়। সব কাজ শেষ করে পিসি শাটডাউন করে, আবার ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। এবার ক্যাফেতে মিকাকে দেখে না, তাই একটু খুশি হয়। কিন্তু হঠাৎ ওর বউয়ের গলা শুনতে পায়, ওই একই লোকটার সাথে কথা বলতেছে। আর এবার কানামিও ওদের সাথে আছে। লিয়াম তাড়াতাড়ি লুকিয়ে যায়। লুকিয়ে লুকিয়ে সব শোনে। তারপর সেই অচেনা লোকটাও আসে। কানামি ওর হাত ধরে ফেলে আর বলে, পাপা। এটা শুনে লিয়ামের তো মাথা ঘুরে যায়, শক খেয়ে যায়। অফিসে ফিরে এসেও ওই একই কথা মাথায় ঘুরতেছে। ভাবে, নিশ্চয়ই কানামি কোনো খেলা খেলছে, নইলে কাউকে এমনি পাপা বলবে কেন? এমন সময় বস এসে হাজির। এই ওই, কেন কাজ করছিস না তুই? লিয়াম বলে, আরে ভাই, আমার কম্পিউটার অন হতে অনেক সময় লাগে। কম্পিউটার অন হতেই আবার কাজে লেগে যায়। সন্ধ্যার সিন, মিকা লিয়ামকে বলে, আমাদের মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে। লিয়াম শুনে তো চমকে যায়, দৌড়ে হাসপাতালে ছুটে যায়। মিকা বাইরে বসা। হঠাৎ ভিতর থেকে সানজান বের হয়ে বলে, আপনার মেয়ে এই দুনিয়ায় নেই। লিয়ামের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ডাক্তার হেসে বলে, আরে না না, মজা করছি, তোমার মেয়ে একদম ঠিক আছে, তবে একটু ব্লাড লাগবে। দুজনেই নিজেদের ব্লাড গ্রুপ বলে, কিন্তু ডাক্তার মিকাকে ভিতরে নিয়ে যায়। লিয়াম ব্লাড চার্ট দেখে। দেখেই তো অবাক। মনে মনে আবার সন্দেহ জাগে। সবাই বাড়ি ফিরে আসে। লিয়াম এখন বউয়ের উপর খুব রাগ করতেছে। জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত সেই লোকটা কে রে, যার সাথে তুই ঘুরিস? আমি তো কিছুই জানি না। মিকা বলে, কি বকবক করছিস? কোন লোক? লিয়াম বলে, শোন, সত্যি করে বল, কানামি কি আমার মেয়ে না? মিকা কোনো উত্তর দেয় না, উল্টো লিয়ামকেই শুরু করে দেয়, তোর চাকরিটা তো একদম বেকার। বিয়ের সময় বলেছিলি সব সুখ দেবি, কিন্তু তুই তো ছোটখাটো টাকা কামাস। লিয়ামের বুকে লাগে। বলে, কিন্তু আমি তো তোদের জন্য চেষ্টা করতেছি রে। মিকা বলে, তোর এই চেষ্টায় কিছু হচ্ছে না। এরপর যা হওয়ার ভয় ছিল তাই হয়। মিকা বলে, আমি তোর সাথে আর থাকতে পারবো না রে, আমার ডিভোর্স চাই। এটা শুনে লিয়ামের পায়ের নিচের মাটি সরে যায়। মনে হয় সব শেষ। মিকা মেয়েকে নিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। লিয়াম অনেক করে ধরে, প্লিজ রে, তুই চলে যাস না, এখানে থাক। এই সব চিৎকার চেঁচামেচি শুনে কানামিও ঘর থেকে বাইরে আসে। লিয়াম মেয়েকে জিজ্ঞেস করে, শোন বাবু, তুই কি আমার সাথে থাকবি? কানামি কোনো উত্তর দেয় না, শুধু বলে, আমার তো অন্য পাপা ভালো লাগে। এটা শুনে লিয়াম ভিতরে ভিতরে পুরা ভেঙে পড়ে। চোখে পানি চলে আসে, কিন্তু চুপ করে থাকে। পরের সিন, লিয়াম পিসিতে কাজ করতেছে। হঠাৎ বস ডাকে, এই লিয়াম, এই অজানা অ্যাকাউন্টে এতগুলা টাকা ট্রান্সফার করলি কেন তুই? লিয়াম বলে, আরে আমি তো কিছুই জানি না ভাই। বস বলে, সব তোর পিসি থেকেই হয়েছে রে। তখন লিয়ামের মনে পড়ে যায়, ওর পিসি তো শাটডাউন হইতেছিল না, তাই বারবার অন করতে হইতো। চারপাশে তাকায়, হঠাৎ বুঝতে পারে সবাই মিলে ওকে ফাঁসাইছে। বসই আসল কারণ। এরা সবাই একসাথে ষড়যন্ত্র করছে। শেষে ওকে চাকরি থেকে বের করে দেয়, বউও ডিভোর্স দিয়ে দেয়। এখন আলিমনি দিতে হবে মিকাকে, আর যে কোম্পানিতে কাজ করত তাদের 50 মিলিয়ন ইয়েন ফেরত দিতে হবে, না দিলে কেস করবে। লিয়াম এখন বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করে, যাতে এই ঝামেলা থেকে বের হতে পারে। এখান থেকে সিন চেঞ্জ। আবার
লিয়ামের কাছে সেই মেয়েটার মেসেজ আসে, নতুন একটা মাঙ্গার কথা বলতেছে। লিয়াম রিপ্লাই করবে কিনা ভাবে, কিন্তু করে না। তারপর আবার কাজে লেগে যায়, মেয়েকে খুব মিস করতেছে। হঠাৎ কাশি আসে, হাতে দেখে রক্ত। রাতে বিছানায় শুয়ে ভাগতেছে এই সব ঝামেলা থেকে বের হতে কতদিন লাগবে, কত টাকা ধার দিতে হবে। মনে হয় সব শেষ, একদম হোপলেস হয়ে যায়। হঠাৎ সামনে একটা আলো দেখে, সেই আলোর মধ্যে বসকে দেখে ওর পিসি থেকে ট্রানজ্যাকশন করতেছে। তারপর মিকাও আসে, হাতে দামি ড্রিঙ্ক। সব দেখে লিয়াম ভিতরে ভিতরে ভেঙে পড়ে। তারপর সেই আসল লোকটার মুখ দেখা যায়, যে সবকিছুর পিছনে আর কেউ না, লিয়ামের বসই। এসব দেখে লিয়ামের চোখে পানি চলে আসে। লিয়াম বলে ওঠে, আমি তোর জন্য অনেক মেহনত করছি রে, কিন্তু তুই আমার লাইফটা এভাবে শেষ করে দিলি। ও মনে মনে ঠিক করে এই দুইজনের থেকে বদলা নিতে হবে। এমন সময় হঠাৎ সামনে একটা লোক এসে দাঁড়ায়, নিজেকে বলে গাইড। গাইড বলে, আমি তোকে হেল্প করব, কিন্তু বদলে তোর নেগেটিভ ইমোশন চাই, তোর রাগ, তোর দুঃখ, তোর এই বদলার ভাবনা। এই কথা শুনতেই লিয়ামের রাগটা আরও বেড়ে যায়। গাইড হেসে বলে, ওয়াও, তোর এই নেগেটিভিটি তো বেশ টেস্টি রে, ঠিক এটাই আমার দরকার। তারপর গাইড একটা স্যুটকেস বের করে। টেনশন নিস না, আমি তোকে এর বদলে কিছু দেব। স্যুটকেস খুলে কয়েকটা কার্ড বের করে, বলে, এগুলা আলাদা আলাদা ওয়ার্ল্ড, তুই এখানে রিইনকার্নেট হতে পারবি। কোনটা চাস, ফ্যান্টাসি ওয়ার্ল্ড, না সবাই সামুরাইয়ের ওয়ার্ল্ড, না ওয়েস্টার্ন? লিয়াম সবগুলা কার্ড ভালো করে দেখে। হঠাৎ একটা কার্ডে চোখ আটকে যায়, যেখানে অনেক স্পেসশিপ আর মেগা দেখা যায়। লিয়াম বলে, এটাই চাই। গাইড বলে, এটা সাইফাই ওয়ার্ল্ড রে, এখানে অনেক লোক ইউনিভার্সে রাজ করে। তারপর একটা কন্ট্রাক্ট বের করে, বলে সাইন কর। লিয়াম সাইন করতেই চোখ বন্ধ হয়ে আসে। হঠাৎ ওর ঘর থেকে জোরালো আলো বের হয়, সিন চেঞ্জ। এখন আমরা সেই সাইফাই ওয়ার্ল্ডে। একটা ভয়ঙ্কর ব্যাটল চলতেছে। লিয়ামকে দেখা যায় একটা কালো মেগার ভিতর বসা। একটা ফাইনাল শট মারতেই পুরা ব্যাটল শেষ। ও বলে, এই ওয়ার্ল্ডে কেউ আমার সাথে পারবে না রে। তারপর ওর আর্মাডা আসে, সবাই মেন শিপে উঠে যায়। আকাশের আলোটা ধীরে ধীরে মিলিয়ে যায়। লিয়াম আরেকটা ওয়ার্ল্ডে জন্ম নেয়। মনে মনে ঠিক করে এই ওয়ার্ল্ডে রাজ করবে। চোখ খুলতেই দেখে একটা ছাদে শুয়ে আছে। উঠে ভাবে, আমি এখানে কি করতেছি রে? হঠাৎ মনে পড়ে ও এই ওয়ার্ল্ডে একটা নোবেল, ওর ফ্যামিলি একটা প্ল্যানেটে রাজ করে, নাম হাইড্রা। বাড়ি যায়, বাড়িটা দেখতে বেশ অদ্ভুত। ভিতরে ঢুকতেই সবাই চিৎকার করে, হ্যাপি বার্থডে লিয়াম, আজ ওর বার্থডে। মা ওকে দেখে খুব খুশি হয়ে যায়। মা বলে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে রে। এই বলে মা তার ম্যাজিক ব্যবহার করে কোথাও চলে যায়। লিয়ামও পিছু পিছু যায়। হঠাৎ সামনে একটা বিশাল বড় কেক দেখে। দেখেই তো লিয়ামের মুখে হাসি ফুটে ওঠে। পাশে একটা রিমোটও পড়ে আছে। মা বলে, এই রিমোট দিয়ে তুই একটা মেড বেছে নিতে পারবি। লিয়াম বাটন টিপতেই সামনে অনেকগুলা চোখ ভেসে ওঠে। লিয়াম অবাক হয়ে মাকে জিজ্ঞেস করে, মা এসব কি রে? মা হেসে বলে, এগুলা দিয়ে তুই তোর মেডকে কাস্টমাইজ করতে পারবি। চোখ, কান, গাল সবকিছু চেঞ্জ করা যাবে। এটা শুনে লিয়ামের গাল লাল হয়ে যায়। তারপর সে খুব মন দিয়ে সব চেক করতে থাকে, চোখ কোনটা ভালো, কান কেমন, গালের শেপ কি রকম। এমন সময় বাবাও এসে হাজির। হ্যাপি বার্থডে। বাবা বলে, আজ থেকে তোকে তোর টাইটেল দিয়ে দেব। লিয়াম একটু শখ খায়। বাবা বলে, টেনশন নিস না, তুই কাউন্টের টাইটেল ইনহেরিট করবি, সব ঠিক হয়ে যাবে। লিয়াম মনে মনে একটু ভাবে। মা বলে, এটা তোর জন্য অনেক ভালো রে, এতে তুই ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবি। তারপর বাবা একজন লোককে ডাকে। লোকটা একটা কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে। লিয়াম সাইন করে দেয়। বাবা খুব খুশি হয়ে বলে, আরে ওয়াও, আজ থেকে তুই কাউন্ট, আমি আর তোর মা তোর সাথেই থাকবো, এনজয় কর রে। লিয়ামের ভিতরে কি যেন চলছে, বাইরে থেকে চুপ, কিন্তু ভিতরে ভিতরে অনেক খুশি। মনে মনে সেই গাইডকে থ্যাঙ্কসও বলছে, যে ওকেই সুযোগ দিয়েছে, এই ওয়ার্ল্ডে রিইনকার্নেট করিয়েছে। তারপর সিন চেঞ্জ, আবার সেই আসল লোকটার বডি দেখা যায়। আসল নাম কামিজাকি। লোকটা একদম নড়ছে না, মানে মরে গেছে। পাশে গাইড দাঁড়িয়ে। গাইড হেসে বলে, এই লোকটা আমার জালে পড়ে গেছে, কোনো দিনও বুঝতে পারবে না। এর ইমোশনগুলা আমি আরও ব্যবহার করব, মজা হবে বেশ। পরের সিন, কামিজাকির বস আর মিকা কথা বলতেছে। বস বলে, কামিজাকির জন্য খারাপ লাগছে রে। মিকা খুব খুশি হয়ে বলে, আমার তো কোনো ফারাক পড়ে না, আমি তো একদম খুশি। দুজনে ভাবছে এখন কি করবে। হঠাৎ গাইড এসে হাজির। আসতেই একটা স্ন্যাপ দেয়। চারপাশ থেকে অনেক লোক চলে আসে। সবাই বসকে অ্যারেস্ট করতে এসেছে, কারণ জানতে পেরেছে এই লোকই কামিজাকিকে ফাঁসিয়েছে। বসের তো মুখ ফ্যাকাশে, বলে, আরে না না, কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু লোকজন ওকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। মিকা অনেক করে থামাতে চায়। গাইড বলে, এটা তোর কর্মফল রে, যে তোকে সত্যি ভালোবাসত সেও তো এখন মরে গেছে। তারপর আবার কামিজাকির বডি দেখা যায়। অবস্থা খুব খারাপ। মিকা শক খেয়ে মাটিতে বসে পড়ে। গাইড একটা পোর্টাল খুলে চলে যায়। তারপর একটা কুকুরের স্পিরিট আসে, কামিজাকির দিকে তাকায়। তারপর আবার সেই কুকুরের স্পিরিটটা পোর্টালের ভিতর চলে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে যায়। এখন আমরা আরেকটা ওয়ার্ল্ডে। সেখানে একটা ভয়ঙ্কর ফাইট চলতেছে। দুইটা পাইলট কথা বলতেছে, চল রে ভাই, প্ল্যান করি, এটাকে কিভাবে লুটব। ওদের কাছে একটা খুব ডেঞ্জারাস মেগা আছে, সেটা আরেকটা সাদা মেগার সাথে লড়াই করতেছে। ফাইটটা একদম ঝামেলার মতো চলতেছে। পাইরেটদের বস বলে, যাই হোক, আমরাই জিতব রে।
হঠাৎ সামনে একটা নতুন মেগা এসে হাজির, আর সেটা এক এক করে সব মেগা শেষ করতে থাকে। পরে জানা যায় এই মেগাটা চালাচ্ছে ক্রিস্টিনা, আগেও একটা নাইট ছিল। এরপর সিন আবার লিয়ামের কাছে আসে। ওর সামনে একটা বক্স রাখা, ভিতরে সেই মেড যেটা লিয়াম নিজে কাস্টমাইজ করেছে। দেখেই তো খুব খুশি। বুড়ো আঙ্কেলকে বলে, আরে আঙ্কেল বলো তো এটাকে কিভাবে খুলব। বুড়ো কিছু বলার আগেই লিয়াম বক্সের উপর হাত রাখে, বক্সটা নিজে নিজে গায়েব হয়ে যায়। মেয়েটা বাইরে বের হয়, চোখ খুলে লিয়ামের দিকে তাকায়। লিয়ামও ওকে দেখতেছে। মেয়েটা বলে, আমার নাম আমাগি। লিয়াম চেক করে দেখে এই ডলটা আসলে কি দিয়ে বানানো, তারপর ওটা নিয়ে চলে যেতে চায়। বুড়ো অনেক করে থামাতে চায়, কিন্তু লিয়াম দরজাটা ওর মুখের উপর মেরে বেরিয়ে যায়। রাতের সিন, লিয়াম আমাগির কাছে ম্যাসাজ করাচ্ছে, খুব রিল্যাক্স ফিল করতেছে। কিন্তু পাশে দাঁড়ানো বুড়োর তো জ্বলছে। বলে, তোকে পুরা এটার উপর ডিপেন্ড করা উচিত না রে। লিয়াম আমাগিকে জিজ্ঞেস করে, তুই কি আমাকে কোনো নুকসান দিতে পারিস? আমাগি বলে, আরে না, আপনি তো আমার মাস্টার। এটা শুনে লিয়াম আরও খুশি হয়ে যায়। তারপর বাটলার বলে, এসব আমাদের এম্পায়ারের জন্য হয়েছে রে, আমরা এআইকে একদম পছন্দ করি না। লিয়াম কারণ জিজ্ঞেস করে। বাটলার বলে, একবার এআই সব ফোর্সের উপর কন্ট্রোল নিয়ে নিয়েছিল, হিউম্যানিটি পুরা হেরে যাওয়ার অবস্থা, কিন্তু কয়েকটা রেভলিউশনারি লোকের জন্য আমরা ফাইন জিতে এই এম্পায়ার বানাইছি। লিয়াম শুনে জিজ্ঞেস করে, তাহলে আমার মা আমাকে এআই মেট কেন দিল রে? বাটলার উত্তর দিতে চায় না। লিয়াম বলে, আমি তোর মাস্টার, এখন সব কথার উত্তর দিতে হবে। বাটলার বলে, বেনফিল্ড হাউসের উপর অনেক ডেটা ছেড়ে, তোমার গ্রেট গ্র্যান্ডফাদার খুব ভালো ছিলেন, সবকিছু খুব ভালোভাবে ম্যানেজ করতেন। বাটলার বলে যায়, তোমার গ্রেট গ্র্যান্ডফাদার সবকিছু খুব ভালোভাবে ম্যানেজ করতেন, কিন্তু উনি চলে যাওয়ার পর যারা এলো সবাই বেনফিল্ড হাউসের নামে অনেক ডেট তুলে নিয়েছে রে। এসব শুনে লিয়াম বুঝতে পারে, মা বাবা তো ওকে এখানে ফাঁসিয়ে দিয়েছে, এত বড় ডেটের সাথে। আমাগি চুপচাপ দাঁড়িয়ে সব শুনতেছে, একদম আরাম করে। লিয়াম জানালা দিয়ে বাইরে তাকায়, কিন্তু চারপাশে কোনো ভালো জিনিস চোখে পড়ে না। সবকিছু একদম বেকার, কোনো কাজের না। একটা সিন আসে, এক লোক আরেকজনকে বলতেছে, জানিস আমাদের নতুন লর্ড তো মাত্র 5 বছরের? আরেকজন বলে, হ্যাঁ রে জানি, কিন্তু নতুন লর্ড আসালেই ট্যাক্স অনেক বাড়িয়ে দেয়, আমাদের তো ঝামেলা হয়ে যায়। আবার লিয়ামের কাছে ফিরে আসে। ও বুঝে যায় ওর কিংডম তো একদম ফালতু, এখানে এমন কোনো জিনিস নেই যাতে পুরা ডেট শোধ করা যায়। আবার স্ক্যাম হয়ে গেল। এবার স্ক্যাম করেছে ওর নিজের মা বাবা। লিয়াম পুরানো লাইফ মনে করে, সেখানেও বউ ধোকা দিয়েছে। তারপর আমাগির দিকে তাকায়, ও একদম শান্ত হয়ে দাঁড়িয়ে। পুরা এম্পায়ার দেখে লিয়াম ঠিক করে এই ডেট থেকে বেরোবেই। আমাগিও ওর সাথে থাকতে একদম রেডি। তারপর লিয়াম আমাগিকে 3টে অর্ডার দেয়। 1, আমাকে সবসময় প্রোটেক্ট করবি। 2, আমার খেয়াল রাখবি। 3, যখন আমি এই ওয়ার্ল্ডের রুল করব তুই আমার সাথে থাকবি। আমাগি বলে, ঠিক আছে মাস্টার, আমি রেডি। লিয়াম বলে, আমি তো এখানকার কাউন্ট, তাহলে পুরা ওয়ার্ল্ডের রুল করবই। বাটলার দাঁড়িয়ে ভাবতেছে, এই ছেলে তো মাত্র 5 বছরের, আর দেখো কি লম্বা লম্বা কথা বলতেছে। লিয়াম বলে, আমি জানি না কিভাবে করব, কিন্তু করবই। আমাগি বলে, তুমি টাইম ক্যাপসুল ব্যবহার করতে পারো। বাটলার অনেক করে থামাতে চায়, আরে থামো থামো, কি করছো তোমরা দুজন? লিয়াম ধম দিয়ে বলে, চুপ কর, এটা আমার ডিসিশন। বাটলার বলে, এম্পায়ার যদি জানতে পারে তুমি এআই ব্যবহার করছো তাহলে অনেক ঝামেলা হবে রে। লিয়াম বলে, এম্পায়ারের রুল অনুযায়ী একটু আধটু এআই তো ব্যবহার করা যায়। এসব বলে লিয়াম আমাগির সাথে বের হয়ে যায়। বাটলার পিছনে পিছনে অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সিন চেঞ্জ, লিয়াম টাইম ক্যাপসুলের সামনে একদম খালি দাঁড়িয়ে। আমাগি বলে, যদি তুমি এর ভিতর 6 মাস কাটাও তাহলে 10 বছরের নলেজ পেয়ে যাবে। যাওয়ার আগে লিয়াম জিজ্ঞেস করে, তোর ভিতরে কি কোনো ইমোশন আছে? আমাগি বলে, হ্যাঁ, আমার এআই একটু আধটু ইমোশন বের করতে দেয়, কিন্তু যখন তুমি বললে আমি সব কাজে তোমার সাথে থাকব তখন আমার প্রসেসর ওভারলোড হয়ে গিয়েছিল। এটা থেকে বোঝা যায় আমাগির প্রসেসর ইমোশনের ব্যাপারটা খুব একটা সহ্য করতে পারে না। তারপর লিয়াম ক্যাপসুলের ভিতর ঢুকে শুয়ে পড়ে। আমাগি যাওয়ার আগে বলে যে আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর আমরা গাইডটাকে দেখি, যে বলছে আমার একদম আলাদা রকমের অস্তিত্ব আছে, আর আমার শুধু নেগেটিভ চিন্তাগুলোই দরকার, ওগুলোই আমার খাবার। তারপর একটা মেয়েকে দেখা যায় যে নিজের জন্য খাবার অর্ডার করছে, কিন্তু হঠাৎ তার চপস্টিকটা ভেঙে যায়। গাইডও সবটা দেখছে। ঠিক এখান থেকেই সিন চেঞ্জ হয়ে যায়। এবার আমরা লিমকে দেখি, যে টাইম ক্যাপসুল থেকে উড়ে বের হয়। ও আমাগিকে জিজ্ঞেস করে, আমার কতদিন হয়ে গেছে রে? আমাগি বলে, তোমার 2 বছর হয়ে গেছে ভাই। আরে যাহ, 2 বছর? আমার ভরিটা তো একদম আগের মতোই আছে, মনে হয় না একটুও স্ট্রং হয়েছি। এখানে লিম শুধু একটা ছোট্ট চাদরি আন্ডারওয়্যার পরে আছে। তারপর আমাগি ওকে সব ফাইন্যান্সের হিসাব নিকাশ বলতে শুরু করে। লিম সব শুনে বেশ খুশি হয়, কারণ আমাগি খুব ভালো মতো সব সামলাচ্ছে। এরপর দুজনে মিলিটারি সেকশনে চলে আসে। লিম ইন্সপেকশন করছে যে তার কাছে কি কি আছে, যা দিয়ে সে নিজেকে আর তার কিংডমকে বাঁচাতে পারবে। ওখানে অনেক স্পেসশিপ আর জাহাজ আছে। আমাগি ওকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে।
লিম মেগাসগুলো দেখে তো একদম খুশিতে পাগল। আরে বাহ, এগুলো তো দারুণ, আমিও কি চালাতে পারবো? আমাগি বলে, হ্যাঁ ভাই, তুমি চালাতে পারবে। এটা শুনে লিম আরও খুশি। আরে এগুলো চালানো তো খুবই সোজা। তারপরও একটা মেগার ভিতরে বসে। আমাগি বলে, তুমি শুধু মুভমেন্টের কথা ভাবো, বাকিটা সব অটোমেটিক হয়ে যাবে। লিম হাত রাখতেই ভাবে, আরে সত্যিই তো অনেক সোজা। এবারও মেগাটা নিয়ে ব্যাটেল গ্রাউন্ডে চলে আসে। আমাগি বলে, আমি তোমার একটা ডুয়েল করিয়ে দিতে পারি। তখনই আরেকটা মেগা আসে, যার কাছে শিল্ড আর সোর্ড আছে। যে লোকটা ওটাতে বসা, সে এই এলাকার ক্যাপ্টেন। লিম তো ফাইটের জন্য একদম এক্সাইটেড। লিম আর ক্যাপ্টেন লড়াই শুরু করে। যদিও শুরুতে ক্যাপ্টেন লিমকে তেমন কিছু করছিল না, কিন্তু যেই লিম তাকে ভালো করে লড়াই করতে বলে, এরপর লিম আবার অ্যাটাক করতেই ক্যাপ্টেন তার হাত ধরে টেনে নিচে ফেলে দেয়। হ্যাঁ ব্রো, ছোটু এসে গেছে স্বাদ। এভাবেই ক্যাপ্টেন ফাইটটা জিতে যায়। আমাগি বলে, এখনো তোমার লড়াইয়ের এতটা এক্সপিরিয়েন্স নেই। তারপর পরের সিনে আবার লিমকে দেখা যায়, যে তার আলিশান কাসেলের ভিতরে বসে আছে লিম, আর তার বাটলারকে বলছে, যা আমার জন্য একটা লোক খুঁজে আন যে আমাকে ট্রেনিং দিতে পারবে। আমাকেও তো অনেক স্ট্রং হতে হবে রে। বাটলার বলে, আরে মালিক, আপনার তো স্ট্রং হবার দরকার নেই, আপনাকে তো কারোর সাথে লড়তে হবে না। তখন লিম তার পুরানো কথা মনে করে। আগের ওয়ার্ল্ডে ও অনেক দুর্বল ছিল, আর সেই কারণে তার সাথে অনেক খারাপ জিনিস হয়েছে। এখনও ভাবছে, আর এসব আমি দ্বিতীয়বার রিপিট করতে চাই না। এরপর পরের সিনে একটা নতুন লোকের সাথে পরিচয় হয়, নাম জাসোসি। লিম ওকে ডেকেছে কারণ এই লোকটা তার একটা স্পেশাল টেকনিকের জন্য খুব ফেমাস। জাসোসি বলে, আমি চাই আমার স্কুলকে গ্যালাক্সির টপে নিয়ে যেতে, কিন্তু গ্যালাক্সিতে এটা করা এত সোজা না। আর যে টেকনিকের কথা বলছো তার নাম দ্য ওয়ে অফ ফ্ল্যাশ। লিম মনে মনে ভাবে, শোন মাস্টার, আমার তো মনে হচ্ছে এই লোকটা 1 নম্বর ফ্রড। তারপর লিম বলে, ভাই, তুমি কি আমাকে তোমার ওই স্পেশাল টেকনিকটা দেখাতে পারো? এরপর সবাই একটা নতুন জায়গায় চলে আসে। জাসোসি চারপাশে লাকড়ির মাঝখানে দাঁড়িয়ে লিমকে বলে, তুমি শুধু আমার টেকনিকের উপর ফোকাস করো। তারপর হঠাৎ জাসোসি তার তলোয়ারটা বের করে আবার ভিতরে ঢুকিয়ে ফেলে, আর এত অল্প সময়ে সব লাকড়ি কেটে যায়। লিম তো অবাক, আরে বাহ আঙ্কেল, তুমি তো কামাল করে দিলে। এবার আমাগি সবার রেকর্ডিং দেখায়। রেকর্ডিংয়ে শুধু তলোয়ার বের করা আর ঢোকানো দেখা যায়, স্ট্রাইকটা একদম রেকর্ড হয়নি। লিম তবু ওর সাথে ট্রেনিং করতে রাজি হয়ে যায়। জাসোসিও ওকে সাগরেদ বানিয়ে নেয়। রাতের সিনে জাসোসি আবার ওই জায়গায় ফিরে এসে হাসতে হাসতে বলে, আরে আমি তো ওই ছেলেটাকে সহজেই বোকা বানিয়ে দিলাম। সব লাকড়ি তো আগে থেকেই কাটা ছিল, আর গাইড তো একটা আলাদা ডাইমেনশন থেকে সব দেখছে আর মুচকি হাসছে। তারপর পরের সিনে ক্রিস্টিনাকে দেখা যায়। ও একটা স্পেসশিপ চালাচ্ছে। সামনের লোকের সাথে কথা বলতে বলে তার কো পাইলটকে। কো পাইলট কল দিয়ে দেয়। ক্রিস্টিনা বলে, তোমার কাছে এটাই শেষ সুযোগ, তাড়াতাড়ি স্যারেন্ডার করে দাও। কিন্তু সামনের ছ্যাপড়া, নাম বোয়াস, বলে, আমি তো তোমাকে জানে মেরেও ফেলতে পারি। হয়তো তুমি জানো না, আমি একটা প্রিন্সেস। আমাকে মেরে ফেললে তোমার সাথে কি হবে ভেবে দেখো। হঠাৎ দেখা যায় বোয়াস অনেকগুলো পাইলটশিপ ডেকে এনেছে। ক্রিস্টিনা তো শকড, তার পুরো প্ল্যান ধ্বংস হয়ে যাচ্ছে। বোয়াস বলে, শকড হইস না, আমি ওদের সবাইকে টাকা খাইয়ে আমার সাইডে করে নিয়েছি। এখন এরা সব আমার লোক, যাদের সাথে অ্যালায়েন্স করেছিল তারাই এখন ওদের ঘিরে ফেলেছে। সবাই শকড। বোয়াস আবার বলে, তোমার কাছে এখনও সময় আছে, সারেন্ডার করে দাও যদি তোমার প্ল্যানেট বাঁচাতে চাও। এদিকে লিমকে দেখা যায়, এখনও প্র্যাকটিস করছে। অনেক চেষ্টা করেও দ্য ওয়ে অফ ফ্ল্যাশ টেকনিকটা শিখতে পারছে না, খুব ক্লান্ত হয়ে গেছে। লিম বলে, কোনোভাবেই হোক এই টেকনিকটা শিখতেই হবে। আমাগি তখন বলে, আরে ভাই একটু শান্ত হও। আর লিম বলে, আমার মনে হচ্ছে জাসুসির সাথে কথা বলা দরকার। তারপর জাসুসিকে দেখা যায় ও আরাম করে পরে মাঙ্গা পড়ছে। হঠাৎ কারো আসার আওয়াজ পেয়ে ও একদম সিরিয়াস হয়ে যায়, আর আসলে যে এসেছে সে তো লিমি। লিম বলে, প্লিজ ভাই আমাকে ওই টেকনিকটা শিখিয়ে দাও। জাসুসি বলে, শোন, আজ থেকে তুমি আর আমার স্টুডেন্ট না। এটা শুনে লিম তো একদম শকড। জাসুসি আবার বলে, যে ছেলের মধ্যে একদম ধৈর্য নেই সে এই টেকনিক শিখতে পারবে না। লিম তখন মাফ চায়, সরি ভাই, আমার ভুল হয়েছে। লিম চলে যাওয়ার পর জাসোসি আবার লেটে চিপস খাওয়া শুরু করে। লিম ভাবছে, আমার এই ভুলের জন্য জাসোসিকে কোনোভাবে কম্পেনসেট করতেই হবে। তখন জাসোসি বলে, আরে আমার তো কোনো কিছু দরকার নেই, তবে তুমি যদি চাও তোমার মর্জি মতো কিছু দিতে পারো। লিমের মাথায় তখন লাড্ডু ফাটতে শুরু করে, এখন তো আমার কাছে টাকা টাকা হবে। এরপর আবার বোয়াসকে দেখা যায়, ও ক্রিস্টিনাকে ধরে ফেলেছে। বোয়াস বলে, চলো সব কাজ শেষ, এবার পার্টি করি। ক্রিস্টিনা বলে, কোন পার্টির কথা বলছো? তখন বোয়াস ওকে তার প্ল্যানেট দেখায়। ক্রিস্টিনা দেখে তো একদম শকড, সব শিপ তার নিজের প্ল্যানেটের উপর অ্যাটাক করতে যাচ্ছে। ও বোয়াসকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। শেষে বোয়াস তার প্ল্যানেটটা ধ্বংস করে দেয়। এদিকে লিমকে আবার দেখা যায়, আমাগি ওকে কিংডমের সব আপডেট দিচ্ছে। আমাগি বলে, আমাদের উপর থেকে এখনও ডেট কমেনি, কিন্তু প্রোডাকশন আগের চেয়ে অনেক বেড়ে গেছে, তবে ওয়েলফেয়ার সিস্টেমটা ঠিকমতো কাজ করছে না। লিম ভাবে, আমার পুরো প্ল্যান তো একদম ঠিক আছে, শুধু এক্সিকিউট করতে একটু ঝামেলা হচ্ছে। তারপরও সামনে রাখা ডকুমেন্টগুলো চেক করতে শুরু করে, দেখে অনেক ভুলভ্রান্তি। তখনও ইনচার্জকে ডেকে পাঠায়। ইনচার্জ এসে বলে, আরে বাহ লিম ভাই, কেমন আছো? তুমি তো একদম কিউট হয়ে গেছো। ও লিমের তোষামত শুরু করে। লিম রেগে বলে,
এই ওই ঢাক্কা, চুপ করে দাঁড়া, বল এই হিসাব নিকাশে কে হেরফের করেছে? ইনচার্জ বলে, আরে মালিক, কিছু জরুরি খরচ ছিল তাই নিয়ে নিয়েছি, আমার কাছে কিছু ডকুমেন্ট আছে, সব ক্লিয়ার হয়ে যাবে। সরি মালিক, আসলে এসব আমি করিনি, আমার সাবঅর্ডিনেট করেছে। কিন্তু আমাকেই সব চেক করে বলে এর কোনো প্রুফ নেই যে এসব তোমার সাবঅর্ডিনেট করেছে। আর লিম বুঝে যায় যে এই লোকটা ঠিক সেই চেষ্টা করছে যেটা তার পাস্ট লাইফে তার সাথে হয়েছিল। তখন লোকটা বলে, এই মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে ভাই, এই এআই এর উপর ভরসা করা যায় না একদম। কিন্তু লিমের রাগ তো তখন আকাশ ছোঁয়ালে ফেলে। ও বলে, তুই কি চাস, তোর সাবঅর্ডিনেটকে তোর কারণে মেরে ফেলবো নাকি? আমাগি অনেক করে ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু লিম বলে, আমি তোকে এখনই শেষ করে দিব। আর তখনই হঠাৎ ও তার তলোয়ার বের করে এক ঝটকায় লোকটার মাথা ধর থেকে আলাদা করে দেয়। এখানকার লোকজনের ওপর শুধু আমারই হক আছে, শুধু আমিই ওদেরকে ঝামেলায় ফেলতে পারি। আমাগি বলে, ভাই, এই লোক তো আগেই মরে গেছে। লিম বলে, আমি এই কিংডমের সব করাপ্ট লোকদের জানে মেরে ফেলবো। আমাকেই তখন ওর হাত থেকে তলোয়ারটা নিয়ে শান্ত করার চেষ্টা করে। যদি সব করাপ্ট লোককে এক্সিকিউট করতে চাও তাহলে আমার মতো আরও অনেক ডল অর্ডার করে দাও। লিম বলে, তুই যা চাস তাই কর, তোর উপর আমার পুরা ভরসা আছে। কিন্তু মাস্টার বলে, এভাবে করলে তো তোমার রেপুটেশন একদম খারাপ হয়ে যাবে ভাই। এরপর আবার সেই বারের সিনে ফিরে যায়। দুইটা পিয়াক্কর লোক লিম নিয়ে কথা বলছে। আমাদের নতুন লর্ড তো অনেক নতুন স্কুল বানানোর অর্ডার দিয়েছে রে। হ্যাঁ ভাই, আর অনেক করাপ্ট লোককেও মেরে ফেলেছে। নতুন স্কুল বানতে বানতে আমাদেরও অনেক কাজ পড়ছে। ভালোই তো। তারপর লিমকে দেখা যায় ও তার মেগার কাছে যাচ্ছে। কি খবর ক্যাপ্টেন? ক্যাপ্টেন বলে, আমি তো গত 3 বছর ধরে মার্শাল আর্টে প্র্যাকটিস করছি ভাই। ঠিক তখনই জাসোসির এন্ট্রি। ও বলে, তুমি এমন মেগা ব্যবহার করতে পারো না যেটা সবাই চালাতে পারে। তোমার জন্য আলাদা একটা মেগা হওয়া উচিত, যেটা শুধু তুমিই অপারেট করতে পারবে। ক্যাপ্টেন বলে, আমাদের কাছে আরেকটা ম্যানুয়াল মেগা আছে, যেটা তোমার গ্রেট গ্র্যান্ডফাদারের ছিল, চাইলে তুমি ওটা ব্যবহার করতে পারো। তারপর সেই মেগাটা দেখানো হয়, দেখতে একদম খাতারনাক। এদিকে জাসুসি একটা থান্ডার টাইপের জায়গায় এসেছে। ও ভাবছে, এখানে তো আমার কাজের কোনো জিনিস নেই, আর ওই ছেলেটা তো বেশ মেহনত করছে, যদি এভাবে চালিয়ে যায় তাহলে একদিন সফল হয়েই যাবে। তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যদিও সফল হয়ে যায় তাহলে তো আমার ভালো দিন শেষ। হঠাৎ ভুল করে একটা লিভার চেপে দেয়। তখন পিছনে একটা সিক্রেট দরজা খুলে যায়। ভিতরে একটা খুব খাতারনাক নাইট মেগা রাখা। জাসুসি দেখে ভাবে, এটা তো আমার কাজে লাগবে। অন্যদিকে লিমকে দেখা যায় এখনও প্র্যাকটিস করছে। তার বাটলার এসে বলে, শুনলাম তুমি ওই নাইটটা ঠিক করাচ্ছ। লিম বলে, হ্যাঁ রে, ঠিক করিয়ে আমি আমার ট্রেনিংয়ে ব্যবহার করব। বাটলার আবার বলে, এই নাইট তো তোমার গ্রেট গ্র্যান্ডফাদারের ইউনিটের খুব ইম্পর্ট্যান্ট একটা ছিল। আমি খুব খুশি যে তার ব্লাড লাইনের কেউ এখন এটাকে ব্যবহার করছে। এরপর দুজনে ট্রেনিং নিয়ে কথা বলতে শুরু করে। বাটলার বলে, আমার তো মনে হয় এই ট্রেনিং একদম বেকার, তোমার কোনো কাজে আসবে না। লিম বলে, আরে না না, একদম না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মাস্টার জাসুসি বলেছে এটা দিয়ে আমি তার ওই টেকনিকটা শিখতে পারবো। তারপর আমাগিকে দেখা যায় ও নাইটটার কাছে এসেছে, সামনে কয়েকটা স্ক্রিন দেখছে। ও বলে, ওই জাসুসি লোকটা আমার কাছে একদম ট্যালেন্টেড মনে হয় না। এরপর নাইটটাকে টাচ করে বলে, আমি তোমাকে আবার পুরোপুরি ওয়ার্কিং কন্ডিশনে ফিরিয়ে আনার চেষ্টা করব, তুই শুধু আমাদের মাস্টারকে প্রোটেক্ট করিস। পরের সিনে একটা মেয়ে আসে, নাম নিয়স। ও ওয়েপন ফ্যাসিলিটির মেম্বার, নাইটটা ঠিক করার জন্য এসেছে। লিমকে পুরো ইন্ট্রোডাকশন দিচ্ছে। লিমও নিজের ইন্ট্রো দেয়। নিয়স বলে, আরে এই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে, এ তো একটা এআই রবট। লিম বলে, হ্যাঁ ভাই, আমি জানি আমাদের এম্পায়ারে এআই রাখা তো পুরোপুরি ব্যান না। তখন নিয়স আমাগিয়ের এক একটা পার্ট চেক করতে শুরু করে। আরে তুমি তো একদম কামাল, এর প্রত্যেকটা পার্ট খুব যত্ন করে বেছে নিয়েছ। ও ভিতরের পার্ট চেক করতে যায়, কিন্তু লিম থামিয়ে দেয়। এই ওই, তুই কি করছিস? সবাই নাইটের কাছে চলে আসে। লিম নিয়সকে বলে, তোর কাজ শুধু এটাকে ঠিক করা। নিয়স বলে, দেখে তো মনে হচ্ছে অনেক পুরানো হয়ে গেছে, আমার মনে হয় তোমার একটা নতুন অ্যাডভান্সড মেগা ব্যবহার করা উচিত। লিম বলে, না না, এমন কিছু না, আমি এটাই যাই, তুই শুধু এটাকেই ঠিক করে দে। নিয়স অনেকক্ষণ দেখে বলে, এটা তো খুব পুরানো, পার্টসও পাওয়া যাবে না মনে হয়, আর এতে তোমার অনেক মোটা খরচ হবে। লিম বলে, খরচ নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি চাই এটা পুরোপুরি ঠিক হয়ে যাক, আর যেসব পার্ট লাগবে সব একদম অ্যাডভান্স লেভেলের হতে হবে। তারপর লিম বলে, যখন পুরো ঠিক হয়ে যাবে তখন এতে একটা ফিনিশারও অ্যাড করে দিস। নিউজ বলে, ফিনিশার ওটা কি জিনিস? লিম বলে, যেমন আমরা আকাশে রকেট লঞ্চ করি ঠিক তেমনি দূরের রেঞ্জের এনিমিকে শেষ করার জন্য। আর লিম বলে, আমাদের কাছে একটা ফিনিশার থাকা দরকার। এরপর সবাই এই নিয়েই কথা বলছে। হঠাৎ জাসোসির এন্ট্রি। ও ভাবতে ভাবতে আসছে, চল দেখি তো ওই ছেলেটা এখন কি করছে। কিন্তু যেই নিউজকে দেখে ও একদম লোট্টু হয়ে যায়, মানে এক সাইড লাভ। নিউজ বলে, এটা তো একদম বেকার আইডিয়া। জাসোসির মনে হয় ওকে বলছে, কিন্তু আসলে নিউজ লিমকে মানা করছে, তোমার এই আইডিয়া একদম বাজে। এবার দুজনেই তর্ক শুরু করে দেয়। লিম অনেক করে বোঝানোর চেষ্টা করে, আমার তো এমনটাই দরকার ভাই, প্লিজ আমার জন্য করে দে। নিউজ বলে, না না, এমন কিছু হবে না,
আর দুজনেই জাসোসিকে পুরো ইগনোর করছে। তখন জাসোসির সুযোগ বুঝে নিউজকে বলে, তুমি কি আমার সাথে ডিনারে যাবে? নিউজ তো একদম ইগনোর করে দেয়। জাসোসির মনে হয় লিম তার ফিউচার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করছে। ও রেগে বলে, আমি এই ছেলেকে ছাড়ব না। তারপর লিমকে পানিশ করার জন্য একটা নদীর মাঝখানে নিয়ে যায়। লিমের চোখে পট্টি বাঁধা, হাতে লাঠি, আর সেটাতে ভারী ওজন। জাসোসি ওর ওপর নানা জিনিস ছুঁড়ে মারছে। কি হলো লিম, তোর মধ্যে এতটুকুই শক্তি? আরে ভাই ঠিক আছে, কিন্তু আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। জাসোসি বলে, এই ট্রেনিং তোর জন্য খুব ইম্পর্টেন্ট। এমন ট্রেনিং থেকে পিছিয়ে গেলে তুই কিভাবে ট্রু ওয়ারিয়ার হবি? চল আমার এই অ্যাটাকগুলো থেকে বাঁচিয়ে দেখা। এভাবে ট্রেনিংয়ের নামে লিমের ব্যান্ড বাজিয়ে দেয়। তারপর সিন চেঞ্জ হয়ে যায়। এবার বোয়াসকে দেখা যায়। ও তার শিপে একটা প্রিজনের কাছে এসেছে। বলে, ফাইনালি আমরা পৌঁছে যাচ্ছি। ক্রিস্টিনা বলে, আমরা কোথায় যাচ্ছি রে? বোয়াস বলে, আমার ট্রেজার আইল্যান্ডে। আর তুই তো বেশ সুন্দরী রে সুন্দরী। তারপর ক্রিস্টিনাকে নিয়ে একটা সায়েন্টিস্টের কাছে যায়। বোয়াস জিজ্ঞেস করে, আমার পুরানো পেট কেমন আছে? সায়েন্টিস্ট একটা খুব অদ্ভুত ক্রিচার বের করে বলে, কিছুদিন আগেও এটা জীবিত ছিল, কিন্তু এখন এর কাজ 25 হয়ে গেছে, মানে মরে গেছে। এটা আগে একটা হিউম্যান ছিল, এক্সপেরিমেন্ট করে এমন বানিয়ে দিয়েছে। তারপর ক্রিস্টিনাকেও বেঁধে ফেলে। বোয়াস বলে, আমি চাই প্রথমে তুই এর চোখ দুটো বের করে এর হাতের তালুতে লাগিয়ে দিস, যাতে আমি যখন এটাকে এনজয় করব তখন এটাও সব দেখতে পায়। ক্রিস্টিনা চারপাশে তাকায়, দেখে অনেক মেয়ে আছে যাদের ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছে, সবার অবস্থা খুব খারাপ। তারপর সিন চেঞ্জ হয়ে যায়, আবার লিমকে দেখা যায়। নিউজ তার সব কাজ শেষ করে দিয়েছে। বলে, তোমার এই নাইটটা আবার রেডি হয়ে গেছে, আমি অনেক চেঞ্জ করে দিয়েছি। তারপর ও লিমকে মেগার ভিতরে নিয়ে যায় আর সব কন্ট্রোল বুঝিয়ে দিতে শুরু করে। লিম বলে, এই জায়গাটা তো অনেক বড় রে। নিউজ বলে, হ্যাঁ ভাই, আমরা এতে সব লাক্সারিয়াস পার্ট ব্যবহার করেছি। তারপর নিউজ নাইটটা স্টার্ট করতেই লিম যেই নাইটটা স্টার্ট করার চেষ্টা করে তখনইও নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর পটাক করে নিচে পড়ে যায়। নিউজ বলে, এতে কোনো অটো পাইলট নেই রে, ব্যালেন্সারও লাগানো নেই। তাই যদি এই মেগাটা কন্ট্রোল করতে চাস তাহলে তোকে নিজেই করতে হবে। যদি পারিস তাহলে তোর মেগাটা হয়ে যাবে সবচেয়ে স্ট্রং মেগাগুলোর একটা। তারপর লিম পুরো মন দিয়ে কন্ট্রোল করতে লাগে। অনেক চেষ্টা চরিত্রের পর অবশেষে ওটা দুই পায়ে দাঁড়া করাতে পারে। অনেক ট্যালেন্ট আছে, এটাকে অপারেট করা তো একদম সোজা না। এবার নিউজ লিমকে বাকি ইনস্ট্রাকশন বোঝাতে খুব কাছে চলে আসে। তার সান্তরা বুক লিমের একদম কাছে। লিমের চোখ তো সেদিকেই চলে যায়, আর বাইরে তার মেগাটাও তখন একটা অদ্ভুত এক্সারসাইজ করছে। বুঝতেই পারছো কি ধরনের। এসব দেখে জাসোসির তো চলে যাচ্ছে। এই ওই, তুই ভিতরে কি করছিস রে? হঠাৎ দেখা যায় রোবটটা অদ্ভুত অদ্ভুত হরকত শুরু করে দিয়েছে। খুবই বিয়ার্ড, কারণ লিম ভিতরে বসে মাথায় সব খিচুড়ি পাকাচ্ছে। নিউজ বলে, প্লিজ বন্ধ করো, আমার খুব অদ্ভুত লাগছে। এই ঘটনার পর জাসোসি লিমের ট্রেনিংকে 10 গুণ হার্ড করে দেয়। তারপর লিম আমাগিকে বলে, আমি তো অনেক ট্রেনিং করে ফেললাম, কিন্তু এখনো ওই টেকনিকটা শিখতে পারলাম না। মনে হয় আমার মধ্যে একদম ট্যালেন্ট নেই। আমাগি বলে, আরে মাস্টার, আমার তো মনে হয় তোমার মধ্যে কোনো সমস্যা নেই, সব সমস্যা ওই জাসোসির মধ্যে। লিম তখন অন্যরকম ভাবতে শুরু করে, আমার মনে হয় আমি আমার মাস্টারের উপর কম ভরসা করি বলে এই টেকনিক শিখতে পারছি না। এটা বলার পরও আরও জোরে হার্ড ট্রেনিং শুরু করে দেয়। ট্রেনিং করতে করতে অনেক মরসুম পার হয়ে যায়, অনেক সময় কেটে যায়। শেষে লিম অবশেষে সেই টেকনিকটা শিখে ফেলে। দূর থেকে একটা স্ল্যাশ করে সামনের পিলারটা ধজ্জি ধজ্জি হয়ে উড়ে যায়। লিম অবাক হয়ে বলে, আরে যা, এটা কিভাবে সম্ভব? এমন কোনো টেকনিক তো আসলেই নেই, আমি তো মজা করছিলাম। মাস্টার, আমি কি এই ট্রেনিংয়ে পাস হয়ে গেলাম? জাসোসির তো ভিতরে ভিতরে ফেটে পড়ছে। আরে বাহ, এই ছেলেটা তো একদম কামাল, যে টেকনিক আমি শিখতে পারিনি ওটা শিখে ফেললো। কিন্তু এখানেও ও চালাকি করে। জাসোসি বলে, তো টেকনিক তো অনেক ভালো ছিল রে, কিন্তু এখনো তুই সেই স্টেজে পৌঁছাস নাই যেটা আমি তোকে দেখাইছিলাম। এরপর পরের সিনে আবার লিমকে দেখা যায় আমাগির সাথে। আমাগি বলে, এই প্ল্যানেটটা তো আমাদেরই, কিন্তু এখানে মাইনিং করা খুব কঠিন রে, তাই আমি এখানে একটা প্ল্যান্ট বানাইছিলাম, কিন্তু আমাদের এনিমিরা সেই প্ল্যানটা ধ্বংস করে দিয়েছে। আমাদের মেগাগুলো অনেক চেষ্টা করেছে ওদের থামাতে, কিন্তু পারে নাই। লিম এসব শুনে তো রাগে ফেটে পড়ছে। বলে, তাহলে চল আমাদের সব শিপ রেডি কর, আমরা ফাইট করার জন্য একদম প্রস্তুত। আমাগি বলে, আরে থামো মালিক, তোমার তো এমন করা উচিত না, তুমি তো একটা লর্ড। লিম বলে, জানি আমি লর্ড, কিন্তু আমার জিনিস কাউকে এভাবে লুটতে দিতে পারি না, ওটা আমার। পরের মুহূর্তেই লিম তার মেগার ভিতরে বসে ফাইট করতে বেরিয়ে পড়ে। যেই এনিমিদের সামনে পৌঁছায় এক এক করে সবাইকে ধুলোয় মিশিয়ে দিতে শুরু করে, কারণ তার এই মেগাটা তো একদম স্ট্রং আর পাওয়ারফুল। এদিকে নিউজ তার টেকনোলজি দিয়ে পুরো ফাইটটা দেখছে। লিম প্রত্যেক অ্যাটাকের পর জোরে জোরে চিল্লাচ্ছে অ্যাটাকের নাম। ফাইটটা দেখতে দেখতে খুব ইন্টেন্স হয়ে যায়, পুরোটা এক্সাইটেড। এনিমিদের তো ফাটতে ফাটতে শেষ। তখন লিম বলে, এইটা আমার ফিনিশার মুভ, রকেট পাঞ্চ। যেই অ্যাটাক করে একটা ভয়ঙ্কর ধামাকা হয় আর সব এনিমি এক ঝটকায় শেষ। কিন্তু লিমের তো এই অ্যাটাক একদম পছন্দ হয় নাই। বলে, আরে যা, এই অ্যাটাক তো একদম বেকার ছিল, আমি যা বলেছিলাম তুই সেটা করিস নাই। তখন আমাগির হলোগ্রাম আসে। বলে, পাইরেট গ্রুপের 10% লোককেও ধরতে পারি নাই। লিম বলে, টেনশন নিস না, তুই অনেক ভালো কাজ করেছিস আমাগি। লিমের এই অ্যাটাকের কারণে পাইরেট গ্রুপের অনেক লোক মারা যায়, কিছু তো জায়গা ছেড়ে পালায়ও, মানে শেষমেশ জিত তো লিমেরই হয়। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে যদি 50টা সাবস্ক্রাইবার আর 100টা লাইক পূরণ করে দাও তাহলে আমি খুবই তাড়াতাড়ি এর পরের পার্ট নিয়ে আসবো। তাহলে ভালো থেকো, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।